বিশ্বজিতের সামনে এক কঠিন পরীক্ষা। সে জানে সাহস ছাড়া সে অসম্পূর্ণ, আর স্বপ্ন ছাড়া তার জীবন হবে উদ্দেশ্যহীন। কিন্তু জগন্নাথের সেই নিষ্প্রাণ চোখের দিকে তাকিয়ে সে আর দ্বিধা করল না। পর্ব 11, ত্যাগের দিঘি ও নতুন এক জগন্নাথ। বিশ্বজিৎ ধীর পায়ে বৃদ্ধার সামনে দাঁড়িয়ে বলল, আমি রাজি। আমার বন্ধু যদি তার সত্তা ফিরে পায়, তবে আমি আমার হাসি উৎসর্গ করতে প্রস্তুত। আমি না হয় সারাজীবন গম্ভীর হয়েই থাকব, কিন্তু আমার বন্ধু যেন তার চেনা হাসিটা ফিরে পায়। বৃদ্ধা তার লাঠি দিয়ে দিঘির জলে একটা টোকা দিলেন। স্থির জলরাশি হঠাৎ করে পাক খেতে শুরু করল। তবে তাই হোক, বৃদ্ধার কণ্ঠস্বর যেন মাটির গভীর থেকে প্রতিধ্বনিত হল। বিশ্বজিৎ দিঘির জলে ঝাঁপ দিল। সাথে সাথে তার মনে হল সে কোনো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। চারপাশে হাজার হাজার স্মৃতির বুদবুদ, তাদের ছোটবেলার গোল্লাছুট খেলা, আম চুরি করা, জমিদার বাড়ির সেই বিকেল। সেই সজোরে একটা বড় বুদবুদ ঝাপটে ধরল। পরমুহূর্তে সে পারে ছিটকে পড়ল। তার শরীর ভেজা, বুক ফেটে কান্না আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে হাসতে পারছে না। তার ঠোঁটের কোণগুলো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। অন্যদিকে জগন্নাথ হঠাৎ করে জোরে একটা দীর্ঘশ্বাস নিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখে জল, ঠোঁটে এক চিলতে হাসি। সে বিশ্বজিতের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, বিশ্বজিৎ, তুই কি পাগল হয়েছিস? কেন করলি এমনটা? বিশ্বজিৎ কথা বলতে চাইল, কিন্তু তার মুখ গম্ভীর। জগন্নাথ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। জগন্নাথের স্মৃতি ফিরে এসেছে, সে সব বুঝতে পারছে। কিন্তু সে দেখল বিশ্বজিতের চোখে আনন্দ থাকলেও তার মুখে কোনো অভিব্যক্তি নেই। ঠিক সেই মুহূর্তে দ্বীপের সাদা গাছগুলো হঠাৎ কালো হতে শুরু করল। মাটি কাঁপছে। বৃদ্ধা ভয়ঙ্কর স্বরে বলে উঠলেন, পালাও। তোমরা নিয়ম ভেঙেছ। স্মৃতি ফিরিয়ে আনতে গিয়ে তোমরা অন্ধকার সম্রাটের একটি গোপন চাবি সচল করে ফেলেছ। এই দিঘির নিচেই বন্দী ছিল সম্রাটের ছায়া সেনাপতি। দিঘির জল ফুঁসে উঠল, আর সেখান থেকে উঠে এল এক বিশাল কালো ছায়া, যার হাতে একটি কাস্তে। সে অট্টহাসি হেসে বলল, ধন্যবাদ বিশ্বজিৎ, তোর ত্যাগের মাধ্যমেই আমার মুক্তির পথ প্রশস্ত হল। ছায়া সেনাপতি জল থেকে উঠে আসতেই চারপাশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। তার হাতের কাস্তে থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। সে সরাসরি বিশ্বজিতের দিকে এগিয়ে আসতে লাগল, কারণ বিশ্বজিৎ এখন তার হাসির ক্ষমতা হারিয়ে মানসিকভাবে দুর্বল। পর্ব 12, ছায়ার লড়াই ও জগন্নাথের তুলমুল বুদ্ধি। জগন্নাথ বুঝতে পারল, বিশ্বজিৎকে রক্ষা করার দায়িত্ব এখন তার। সে দেখল বিশ্বজিতের মুখ পাথরের মতো শক্ত হয়ে আছে। সে চাইলেও এখন ভয় বা আনন্দ প্রকাশ করতে পারছে না। এটাই তাকে ছায়া সেনাপতির কাছে সহজ লক্ষ্যবস্তু করে তুলেছে। জগন্নাথ চিৎকার করে বলল, বিশ্বজিৎ, নড়িস না। ও তোর মনের ভাব বুঝতে পারছে না বলেই তোকে আক্রমণ করছে। জগন্নাথ দ্রুত তার চারপাশটা পর্যবেক্ষণ করল। সে দেখল দিঘির পারে সেই বৃদ্ধা ধীরলয়ে মিলিয়ে যাচ্ছেন, কিন্তু যেখানে তিনি বসেছিলেন সেখানে একটা অদ্ভুত আয়না পড়ে আছে। ওটা সেই রূপনগরের জমিদার বাড়ির আয়নাটার মতোই দেখতে। জগন্নাথ এক লাফে গিয়ে আয়নাটা কুড়িয়ে নিল। সে জানত, ছায়া কখনো আলোর প্রতিফলন সহ্য করতে পারে না। সেই সূর্যের ম্লান আলোর দিকে আয়নাটা এমনভাবে ধরল যাতে প্রতিফলিত রশ্মি সরাসরি ছায়া সেনাপতির বুকের ওপর পড়ে। আলোর রেখা সেনাপতির গায়ে লাগতেই সে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়াগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু সেনাপতি হার মানার পাত্র নয়। সে তার কাস্তেটা সজোরে মাটির ওপর আছাড় মারল। সাথে সাথে মাটি ফেটে সেখান থেকে শত শত কালো হাত বেরিয়ে এসে জগন্নাথ আর বিশ্বজিতের পা চেপে ধরল। তোরা কি ভেবেছিস সেই সামান্য আলো দিয়ে আমাকে থামাবি? সেনাপতি গর্জন করে উঠল। বিশ্বজিৎ কথা বলতে পারছে না, হাসতে পারছে না, কিন্তু তার পেশিশক্তি এখনও অটুট। সে তার শরীরের সর্বশক্তি দিয়ে মাটির সেই কালো হাতগুলো ছিঁড়ে ফেলল। সে জগন্নাথের দিকে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করল। জগন্নাথ বুঝে ফেলল। সে আয়নাটা বিশ্বজিতের দিকে ছুঁড়ে দিল। বিশ্বজিৎ আয়নাটা শূন্যে লুফে নিয়ে তার বুকের কাছে ধরল। সেনাপতি যখন বিশ্বজিৎকে আঘাত করতে এল, সে দেখল আয়নার ভেতরে তার নিজের কদাকার রূপ প্রতিবিম্বিত হচ্ছে। নিজের ছায়া নিজেই দেখে সেনাপতি ক্ষণিকের জন্য থমকে গেল। ঠিক সেই মুহূর্তে জগন্নাথ পকেট থেকে সেই পুরনো জমিদার বাড়ির চাবিটা বের করল। সে দেখল চাবিটা এখন নীল আলোয় জ্বলছে। সে চিৎকার করে বলল, বিশ্বজিৎ, আয়নার ঠিক মাঝখানে চাবিটা বসিয়ে দে।
বিশ্বজিৎ এক মুহূর্ত দেরি না করে তার সমস্ত শক্তি দিয়ে নীল আলোর চাবিটা আয়নার ঠিক মাঝখানে চেপে ধরল। চাবি আর আয়নার মিলন হতেই এক তীব্র সাদা আলোকছটা নির্গত হল, যা ছায়া সেনাপতিকে গ্রাস করে নিল। সেনাপতি এক বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর তার সাথে সাথেই মাটির সেই কালো হাতগুলো হাওয়ায় মিলিয়ে গেল। দ্বীপটা আবার শান্ত হল, কিন্তু এক অদ্ভুত শূন্যতা নেমে এল। পর্ব ১৩, হারানো হাসির প্রতিধ্বনি। জগন্নাথ হাঁপাতে হাঁপাতে বিশ্বজিতের সামনে গিয়ে দাঁড়াল। বিপদ কেটে গেছে, কিন্তু সে দেখল বিশ্বজিতের চোখে এক গভীর বিষণ্ণতা। বিশ্বজিৎ কথা বলতে পারছে না, তার মুখাবয়বে কোনো অভিব্যক্তি নেই। সে জগন্নাথের স্মৃতি ফিরিয়ে আনতে গিয়ে নিজের শ্রেষ্ঠ উপহার, হাসি, হারিয়ে ফেলেছে। জগন্নাথ বিশ্বজিতের হাত ধরে বলল, আমি জানি তুই কি হারিয়েছিস। কিন্তু বন্ধু, তুই আমাকে ভুলে যাসনি, আমি তোকে ভুলতে দেব না। এই হাসি আমি ফিরিয়ে আনবই। হঠাৎ আকাশ থেকে সেই সময় রক্ষকের গম্ভীর কণ্ঠস্বর আবার শোনা গেল। কিন্তু এবার তাতে এক অদ্ভুত করুণা। তোমরা ছায়া সেনাপতিকে পরাজিত করেছ ঠিকই, কিন্তু বিশ্বজিতের হাসি এই দ্বীপে আর নেই। ওটা এখন বন্দি আছে অন্ধকার সম্রাটের রত্নভাণ্ডারে, যাকে বলা হয় মায়া প্রাসাদ। জগন্নাথ দৃঢ় স্বরে বলল, তবে আমরা সেখানেই যাব। বিশ্বজিতকে আমি এভাবে সারা জীবন পাথরের মতো থাকতে দেব না। রক্ষক বললেন, সাবধান, মায়া প্রাসাদে যাওয়ার পথটি কোনো মানচিত্রে নেই। সেখানে পৌঁছাতে হলে তোমাদের এমন এক নৌকায় চড়তে হবে যা চলে মানুষের চোখের জলে। বিশ্বজিৎ তো হাসতে পারছে না, কিন্তু তার হৃদয়ের কষ্ট যদি অশ্রু হয়ে ঝরে, তবেই সেই নৌকা যাত্রা শুরু করবে। জগন্নাথ দেখল বিশ্বজিতের চোখে জল আসছে না, কারণ হাসি হারানোর সাথে সাথে তার আবেগগুলোও যেন জমে বরফ হয়ে গেছে। জগন্নাথ বুঝল, বন্ধুকে কাঁদানোর জন্য নয়, বরং তাকে অনুভব করানোর জন্য তাকে জীবনের এক চরম সত্যের মুখোমুখি হতে হবে। জগন্নাথ তার ঝোলা থেকে একটি ছোট পুরনো ছবি বের করল। এটা তাদের রূপনগরের সেই প্রথম ফুটবল জেতার পর তোলা ছবি, যেখানে বিশ্বজিতের মুখে ছিল জগৎজয়ী হাসি। বিশ্বজিৎ ছবিটার দিকে তাকাল। তার ভেতরে এক প্রবল যুদ্ধ শুরু হল, একদিকে জমে থাকা পাথর, অন্যদিকে ফেলে আসা বন্ধুত্বের টান। হঠাৎ বিশ্বজিতের চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সেই তপ্ত অশ্রুবিন্দুটি বালিতে পোড়ামাত্রই ধূসর মাটি চিরে এক অদ্ভুত নৌকার উদয় হল। নৌকাটি দেখতে যেন শুকনো কাঠের তৈরি নয়, বরং স্বচ্ছ কাঁচ আর মানুষের স্মৃতির বাষ্প দিয়ে গড়া। অশ্রুর ছোঁয়ায় নৌকাটি জীবন্ত হয়ে উঠল। পর্ব ১৪, অশ্রু তরী ও মায়া প্রাসাদের হাতছানি। জগন্নাথ বিশ্বজিতের হাত ধরে সেই নৌকায় উঠল। তারা বসামাত্রই নৌকাটি কোনো মাঝির সাহায্য ছাড়াই মেঘের সমুদ্রে ভাসতে শুরু করল। বিশ্বজিতের চোখে তখনও জল, কিন্তু তার মুখ এখনও সেই পাথরের মতো অটল। সে হাসতে পারছে না, কাঁদতে পারছে না, সে যেন এক জীবন্ত প্রতিমার মতো বসে রইল। নৌকাটি ক্রমে এমন এক জায়গায় পৌঁছাল যেখানে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার। সামনে দেখা যাচ্ছে এক অতিকায় কালো দুর্গ, যা মেঘের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুর্গের চারদিকে হাজার হাজার আয়না ভাসছে, আর প্রতিটা আয়নায় মানুষের জীবনের কোনো না কোনো দুঃখের মুহূর্ত বারবার অভিনীত হচ্ছে। এটাই অন্ধকার সম্রাটের মায়া প্রাসাদ। নৌকাটি দুর্গের ফটকে ভিড়তেই দেখা গেল গেটের সামনে কোনো প্রহরী নেই। তার বদলে সেখানে রাখা আছে দুটি বিশাল পাল্লা। একটি পাল্লায় লেখা ত্যাগ, অন্যটিতে প্রাপ্তি। জগন্নাথ দেখল গেট পার হতে হলে এই পাল্লায় কিছু একটা দিতে হবে। সে তার পকেট থেকে সেই জমিদার বাড়ির পুরনো চাবিটা বের করল। সে জানত এই চাবিটাই তাদের এই যাত্রার একমাত্র অবলম্বন ছিল। কিন্তু বিশ্বজিতের হাসির জন্য সে সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। সে চাবিটা ত্যাগ এর পাল্লায় রাখতেই দুর্গের বিশাল দরজা আর্তনাদ করে খুলে গেল। কিন্তু ভেতরে পা রাখতেই তারা এক নতুন বিপদে পড়ল। প্রাসাদের মেঝেটা সাধারণ পাথর নয়, ওটা আসলে এক অন্তহীন গোলকধাঁধা যা প্রতিক্ষণ তার আকার পরিবর্তন করছে। হঠাৎ অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে এল। সম্রাট নিজে নয়, সম্রাটের প্রধান জাদুকর বিভ্রম। সে বিশ্বজিতের দিকে তাকিয়ে বলল, হাসি ফিরে পেতে চাও? তবে শোনো, এই প্রাসাদের প্রতিটি কক্ষে তোমার হাসির এক একটি অংশ লুকিয়ে আছে। কিন্তু প্রতিবার যখন তুমি একটি অংশ খুঁজে পাবে, জগন্নাথ তার একটি একটি করে ইন্দ্রিয় হারাবে। তুমি কি রাজি, বিশ্বজিৎ? বিশ্বজিতের মুখ দিয়ে কথা সরল না, কিন্তু সে সজোরে মাথা নেড়ে অসম্মতি জানাল।
সে নিজের হাসি ফিরে পাওয়ার জন্য বন্ধুকে অন্ধ বা বধির হতে দিতে পারে না। কিন্তু জগন্নাথ এগিয়ে এল। সে বিশ্বজিতের কানে কানে বলল, বন্ধু, তুই যদি হাসতে পারিস, তবে আমি না দেখেও তোর সেই হাসি অনুভব করতে পারব। পিছিয়ে যাস না। জগন্নাথের আত্মত্যাগের কথা শুনে জাদুকর, বিভ্রম, এক অশুভ হাসিতে ফেটে পড়ল। সে তার হাতের লাঠি দিয়ে মেঝেতে আঘাত করতেই প্রাসাদের প্রথম কক্ষের দরজা খুলে গেল। পর্ব 15, শব্দের বিনিময়ে ও প্রথম খণ্ড। প্রথম কক্ষটি ছিল হাজার হাজার ঝুলন্ত ঘণ্টা দিয়ে সাজানো। জাদুকর বলল, এই কক্ষের মাঝখানে রাখা সোনার কৌটোয় আছে বিশ্বজিতের হাসির প্রথম অংশ, তার শৈশবের সরলতা। কিন্তু এটা বিশ্বজিৎ স্পর্শ করামাত্রই জগন্নাথ তার শ্রবণশক্তি হারাবে। বিশ্বজিৎ জগন্নাথের হাত ঝাপটে ধরল। সে কিছুতেই এগোতে চাইছিল না। কিন্তু জগন্নাথ ইশারায় তাকে আশ্বস্ত করল। সে নিজে গিয়ে বিশ্বজিতের হাতটা সোনার কৌটোর ওপর রাখল। বিশ্বজিৎ কৌটোটা স্পর্শ করতেই এক অদ্ভুত সোনালি আভা তার শরীরে প্রবেশ করল। তার ভেতরে অনেকদিন পর এক চিলতে প্রশান্তি খেলে গেল। কিন্তু সাথে সাথেই জগন্নাথের চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল। পৃথিবীর সব শব্দ, ঘণ্টার শব্দ, বাতাসের শোষ, এমনকি নিজের হৃৎস্পন্দনও সে আর শুনতে পাচ্ছে না। জগন্নাথ শুধু বিশ্বজিতের ঠোঁটের নড়াচড়া দেখে বুঝল সে চিৎকার করে তাকে ডাকছে। জগন্নাথ হাসল, যদিও সে নিজের হাসির শব্দও শুনতে পেল না। সে ইশারায় বলল, আমি ঠিক আছি। এগোতে হবে। পরের কক্ষের দরজা খুলতেই দেখা গেল সেখানে শুধু জমাট বাঁধা অন্ধকার। জাদুকর আবার আবির্ভূত হল। দ্বিতীয় কক্ষ। এখানে আছে বিশ্বজিতের আনন্দের তেজ। বিনিময়ে জগন্নাথ হারাবে তার বাকশক্তি। বিশ্বজিৎ এবার কেঁদে ফেলল। সে চিৎকার করে বলতে চাইল, আমি আমার হাসি চাই না জগন্নাথ, তুই শুধু কথা বল আমার সাথে। কিন্তু জগন্নাথের কানে তখন অনন্ত নীরবতা। জগন্নাথ বিশ্বজিতের চোখের জল মুছিয়ে দিয়ে তাকে অন্ধকারের দিকে ঠেলে দিল। বিশ্বজিৎ যখন সেই আনন্দের তেজ ধারণ করল, জগন্নাথ অনুভব করল তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে আসছে। সে কথা বলতে চেষ্টা করল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হল না। এখন জগন্নাথ কথা বলতে পারে না, শুনতেও পারে না। সে শুধু দেখতে পাচ্ছে তার বন্ধুর চেহারায় ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে। কিন্তু ঠিক তখনই প্রাসাদের দেওয়ালগুলো কাঁপতে শুরু করল। অন্ধকার সম্রাট স্বয়ং এবার গদি ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন। তার পদক্ষেপে পুরো মায়া প্রাসাদ ধসে পড়ার উপক্রম। প্রাসাদের দেওয়ালগুলো যখন তাসের ঘরের মতো ভেঙে পড়তে লাগল, তখন সেই ধুলো আর অন্ধকারের মাঝখান থেকে উদয় হল এক প্রকাণ্ড অবয়ব। তিনি অন্ধকার সম্রাট। তার শরীরের প্রতিটি অংশ যেন জমাট বাঁধা অমাবস্যা দিয়ে তৈরি। পর্ব 16, অন্ধকারের সম্রাট ও শেষ বাজি। সম্রাট যখন পা ফেললেন, তখন মেঝের পাথরগুলো কাচের মতো গুঁড়িয়ে গেল। জগন্নাথ এখন কানে শুনতে পায় না, মুখেও শব্দ নেই। সে শুধু দেখতে পাচ্ছে মৃত্যুর এক অতিকায় ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। সম্রাট এক গম্ভীর স্বরে বললেন, যা জগন্নাথ শুনতে পেল না, কিন্তু তার অন্তরাত্মা কেঁপে উঠল, বন্ধুত্বের এমন পাগল করা জেদ আমি আগে কখনো দেখিনি। বিশ্বজিৎ, তুই তোর হাসির দুটো অংশ পেয়েছিস ঠিকই, কিন্তু শেষ অংশটি, যা তোর ভবিষ্যতের স্বপ্ন, তা রয়েছে আমার এই হৃৎপিণ্ডের ভেতর। ওটা নিতে হলে তোকে জগন্নাথের দৃষ্টিশক্তি বিসর্জন দিতে হবে। বিশ্বজিৎ শিউরে উঠল। জগন্নাথ যদি দেখতেই না পায়, তবে কার মুখে তাকিয়ে সে হাসবে? কার সাথে সে রূপনগরের পথে হাঁটবে? সেই সম্রাটের দিকে তেড়ে যেতে চাইল, কিন্তু সম্রাটের চারপাশের কালচে বলয় তাকে দূরে ছিটকে ফেলে দিল। জগন্নাথ টলতে টলতে বিশ্বজিতের কাছে এল। সে দেখল বিশ্বজিতের চোখে অসহায়ত্ব। জগন্নাথ এবার তার হাতের আঙুল দিয়ে বিশ্বজিতের তালুতে লিখে দিল, বন্ধু, আমি না দেখলেও তুই তো দেখবি। আমার চোখ দিয়ে তুই জগৎ দেখিস। জগন্নাথ নিজেই বিশ্বজিতের হাত ধরে সম্রাটের বুকের ঠিক মাঝখানে থাকা সেই জলজলে মণির দিকে এগিয়ে নিয়ে গেল। বিশ্বজিতের হাত যখন সেই মণি স্পর্শ করল, তখন এক প্রচণ্ড বৈদ্যুতিক ঝটকায় পুরো প্রাসাদ সাদা আলোয় বিস্ফোরিত হল। মুহূর্তের মধ্যে জগন্নাথের চোখের সামনে অন্ধকার নেমে এল। সে আর পৃথিবী দেখতে পাচ্ছে না। চারপাশ নিস্তব্ধ, ঘুটঘুটে কালো আর নীরব। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অলৌকিক কাণ্ড ঘটল। বিশ্বজিতের হাসি ফিরে আসতেই তার ভেতর থেকে এক অপার্থিব শক্তি বিচ্ছুরিত হল। সেই হাসির কম্পন এতই শক্তিশালী ছিল যে তা অন্ধকার সম্রাটের মায়া ছিন্নভিন্ন করে দিল। প্রাসাদ ধসে পড়ার সাথে সাথে তারা দুজনে এক অনন্ত শূন্যতায় পড়তে লাগল। কিন্তু জগন্নাথ অনুভব করল,
কেউ একজন তার হাত শক্ত করে ধরে আছে। সেই হাতের স্পর্শ খুব চেনা। হঠাৎ জগন্নাথের কানে একটা শব্দ এল, জগন্নাথ। সে শুনতে পাচ্ছে, তার শ্রবণশক্তি ফিরে এসেছে। সে মুখ খুলল, বিশ্বজিৎ। তার কণ্ঠস্বরও ফিরে এসেছে, কিন্তু চোখ খুলতেই সে দেখল, তারা আর মায়া প্রাসাদে নেই। তারা শুয়ে আছে রূপনগরের সেই পুরনো জমিদার বাড়ির বারান্দায়। রোদ উঠেছে, কিন্তু বিশ্বজিতের দিকে তাকাতেই জগন্নাথের বুকটা ধক করে উঠল। জগন্নাথ দেখল বিশ্বজিৎ তার পাশে শুয়ে আছে, কিন্তু তার চোখে সেই আগের উজ্জ্বলতা নেই। বিশ্বজিতের দৃষ্টি স্থির, যেন সে বহুদূরের কিছু দেখার চেষ্টা করছে। জগন্নাথ বুঝতে পারল, অলৌকিক নিয়মে তার নিজের শ্রবণ আর বাকশক্তি ফিরে এলেও বিশ্বজিতের দৃষ্টিশক্তি চলে গেছে। পর্ব 17, বিনিময়ের শেষ দান। বিশ্বজিৎ হাত বাড়িয়ে জগন্নাথকে খোঁজার চেষ্টা করল। জগন্নাথ দ্রুত তার হাতটা চেপে ধরল। বিশ্বজিতের ঠোঁটে এখন সেই জগৎজয়ী হাসি, কিন্তু তার চোখ দুটো শূন্য। জগন্নাথ, তুই দেখতে পাচ্ছিস তো? বিশ্বজিতের গলার স্বরে কোনো দুঃখ নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি। জগন্নাথের চোখে জল চলে এল। সে বুঝতে পারল, মায়া প্রাসাদের সেই শেষ বাজিতে তারা দুজনেই কিছু হারিয়েছে আর কিছু পেয়েছে। সে কাপা গলায় বলল, হ্যাঁ রে, আমি দেখতে পাচ্ছি। কিন্তু তুই তো কিছুই দেখতে পাচ্ছিস না। বিশ্বজিৎ হাসল, তাতে কি হয়েছে? তুই তো আমার পাশে আছিস। এখন থেকে তোর চোখ দিয়েই আমি পৃথিবী দেখব। চল, গ্রামে ফিরি। তারা যখন জমিদার বাড়ি থেকে বের হয়ে গ্রামের মিঠো পথে পা রাখল, তখন সূর্যাস্তের আলোয় আকাশটা ঠিক সেই মায়া প্রাসাদের বেগুনি রঙের মতো দেখাচ্ছিল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, দুই বন্ধু ফিরছে, একজন অন্যজনের কাঁধে হাত দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু রূপনগরে ফেরার কয়েক ঘণ্টা পরেই এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের পুরনো দিঘির জল হঠাৎ টগবগ করে ফুটতে শুরু করল। আর সেই জলের ভেতর থেকে উঠে এল একটি ধাতব পাত্র, যার গায়ে খোদাই করা ছিল সেই সময় রক্ষকের চিহ্ন। পাত্রটি সরাসরি ভেসে গিয়ে জগন্নাথের পায়ের কাছে থামল। পাত্রের মুখ খুলতেই সেখান থেকে বের হয়ে এল এক জোড়া নীল রঙের কাচের গোলক। ঠিক সেই সময় আকাশ থেকে সেই রক্ষকের কণ্ঠস্বর আবার প্রতিধ্বনিত হল, জগন্নাথ আর বিশ্বজিৎ, তোমরা প্রমাণ করেছ যে বন্ধুত্ব কোনো বিনিময় বা ত্যাগের ঊর্ধ্বে। তোমরা একে অপরের জন্য যা করেছ, তা এই মহাবিশ্বের ইতিহাসে আগে কখনো ঘটেনি। কিন্তু অন্ধকার সম্রাট এখনও সম্পূর্ণ শেষ হয়নি। সে তার আত্মার একটি অংশ এই নীল গোলক দুটোর ভেতরে লুকিয়ে রেখেছে। যদি বিশ্বজিৎ এই গোলক দুটো চোখে পড়ে, তবে সে তার দৃষ্টি ফিরে পাবে ঠিকই, কিন্তু সে অন্ধকার সম্রাটের দাসে পরিণত হবে। জগন্নাথ আর বিশ্বজিতের সামনে আবার এক নতুন সংকট। বিশ্বজিৎ কি সারা জীবন অন্ধ হয়ে থাকবে, নাকি সম্রাটের দাস হয়ে দৃষ্টি ফিরে পাবে? বিশ্বজিতের সামনে রাখা সেই নীল গোলক দুটো থেকে এক সম্মোহনী আলো বিচ্ছুরিত হচ্ছিল। মনে হচ্ছিল, ওগুলো যেন তাকে ডাকছে। দৃষ্টি ফিরে পাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা তার মনে জেগে উঠল, কিন্তু পরক্ষণেই অন্ধকার সম্রাটের দাসে পরিণত হওয়ার ভয় তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। পর্ব 18, নীল গোলক ও বিবেকের দহন। বিশ্বজিৎ হাত বাড়িয়ে গোলক দুটো ছুঁতে চাইল, কিন্তু জগন্নাথ তার হাত চেপে ধরল। না বিশ্বজিৎ, এই চাতুরিতে পা দিস না। দৃষ্টির চেয়ে তোর মুক্তি অনেক বেশি মূল্যবান। বিশ্বজিতের মুখে সেই বিষণ্ণ হাসি ফুটে উঠল। সে অন্ধকারের মধ্যে জগন্নাথের মুখটা কল্পনা করার চেষ্টা করে বলল, জগন্নাথ, আমি যদি অন্ধকার সম্রাটের দাসে পরিণত হই, তবে আমি তোকেই প্রথম আক্রমণ করব। কারণ আমার ভেতরের সম্রাট জানবে, তুই থাকলেই আমার মুক্তি সম্ভব। আমি চাই না আমার হাত দিয়ে তোর কোনো ক্ষতি হোক। ঠিক সেই মুহূর্তে সেই নীল গোলক দুটো থেকে ধোঁয়া বেরোতে শুরু করল। ধোঁয়াগুলো ঘনীভূত হয়ে অন্ধকার সম্রাটের একটা ক্ষুদ্র প্রতিচ্ছবি তৈরি করল। সেই ছায়া মূর্তিটি ফিসফিস করে বলল, বিশ্বজিৎ, সারা জীবন অন্ধকারে কাটানো কি এতই সহজ? একবার ভেবে দেখ, রূপনগরের সেই সবুজ মাঠ, তোর মায়ের মুখ, জগন্নাথের হাসি, কিছুই কি দেখতে ইচ্ছে করে না? আমি তোকে শুধু দৃষ্টি দেব না, তোকে দেব অজেয় শক্তি। জগন্নাথ বুঝতে পারল, সম্রাট এবার সরাসরি বিশ্বজিতের মনের সাথে খেলা করছে। সে দ্রুত নিজের মস্তিষ্ক খাটাতে শুরু করল। সে মনে মনে ভাবল, যদি এই গোলকগুলো সম্রাটের আত্মার অংশ হয়, তবে আত্মার কোনো নিজস্ব রূপ নেই, ওটা আধারের ওপর নির্ভর করে। জগন্নাথ হঠাৎ এক দুঃসাহসী কাজ করে বসল।
সে পাত্র থেকে গোলক দুটো তুলে নিয়ে সজোরে দিঘির পাড়ে থাকা এক প্রাচীন অশ্বত্থ গাছের কোটরে গুজে দিল। সাথে সাথে এক বিকট শব্দে গাছটা নীল আলোয় জ্বলে উঠল। সম্রাটের ছাটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। গাছটি মানুষের মতো মোচড়াতে শুরু করল। জগন্নাথ চেঁচিয়ে বলল, বিশ্বজিৎ, গোলকগুলো এখন কোনো মানুষের চোখে নেই, ওগুলো এখন এই প্রকৃতির অংশ হয়ে গেছে। সম্রাট এখন এই গাছের ভেতর বন্দী। কিন্তু গাছটি হঠাৎ করে মাটির তলা থেকে তার বিশাল শেকড়গুলো বের করে আনতে লাগল। সেগুলো সাপের মতো কিলবিল করে গ্রামবাসীর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। জগন্নাথ বুঝতে পারল না, সম্রাটকে বন্দি করতে গিয়ে সে কি পুরো গ্রামকে বিপদে ফেলে দিল। অশ্বত্থ গাছটি যখন তার দানবীয় শেকড়গুলো নিয়ে গ্রামের দিকে এগোতে শুরু করল, তখন রূপনগরে হাহাকার পড়ে গেল। প্রতিটি শেকড় যেন এক একটি কালনাগিনী, যা মাটির নিচের ঘরবাড়ি আর গাছপালাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। পর্ব ১৯, অশ্বত্থের অভিশাপ ও বন্ধুত্বের শৃঙ্খল। বিশ্বজিৎ চোখে দেখতে না পেলেও কম্পন অনুভব করে বুঝতে পারল পরিস্থিতি ভয়াবহ। সে চিৎকার করে বলল, জগন্নাথ, গাছটা কি করছে? আমি আর্তনাদ শুনতে পাচ্ছি। জগন্নাথ দেখল, গাছের কোটরে সেই নীল গোলক দুটো এখন টকটকে লাল হয়ে উঠেছে। সম্রাট আসলে গাছটিকে একটি জীবন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত করেছেন। জগন্নাথ বুঝল, গাছটিকে ধ্বংস করলে সম্রাট মুক্তি পেয়ে যাবেন, আর না করলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। বিশ্বজিৎ, সম্রাটের আত্মা এখন প্রকৃতির সাথে মিশে শক্তি সঞ্চয় করছে। জগন্নাথ দ্রুত ভাবল। সে দেখল শেকড়গুলো কেবল মানুষের দিকেই যাচ্ছে না, বরং সেগুলো মাটির গভীর থেকে জল শুষে নিয়ে গাছটিকে আরও বিশাল করে তুলছে। হঠাৎ জগন্নাথের মনে পড়ল সেই বিস্মৃতি দ্বীপের বৃদ্ধার কথা, ত্যাগ ছাড়া কিছুই পাওয়া সম্ভব নয়। সে বিশ্বজিতের কানে কানে বলল, বন্ধু, এই গাছটাকে থামাতে হলে আমাদের নিজেদের রক্ত দিয়ে একটি শৃঙ্খল তৈরি করতে হবে। সম্রাট শুধু মানুষের ঘৃণা আর লোভ থেকে শক্তি পায়, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার ছোঁয়া সে সহ্য করতে পারে না। জগন্নাথ নিজের হাতটা একটা ধারালো পাথরে সামান্য চিরে নিল, তারপর বিশ্বজিতের হাতটা নিয়ে তার হাতের ওপর রাখল। দুই বন্ধুর রক্ত যখন মিশে অশ্বত্থ গাছের প্রধান শেকড়টির ওপর পড়ল, তখন এক অলৌকিক কাণ্ড ঘটল। রাগী লাল আলো ধীরে ধীরে শান্ত নীল রঙে ফিরে এল। গাছটি নড়াচড়া বন্ধ করল, কিন্তু সেই নীল আলো সরাসরি বিশ্বজিতের শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হতে শুরু করল। বিশ্বজিৎ হঠাৎ যন্ত্রণায় কুঁকড়ে গেল। সে অনুভব করল তার চোখের মণি দুটো প্রচণ্ড তপ্ত হয়ে উঠছে। জগন্নাথ, আমার চোখে যেন আগুন জ্বলছে। এক মুহূর্তের তীব্র আলোর ঝলকানির পর সবকিছু শান্ত হয়ে গেল। বিশ্বজিৎ ধীরে ধীরে চোখ খুলল। জগন্নাথ রুদ্ধশ্বাসে তাকিয়ে রইল। বিশ্বজিতের চোখ দুটো আর আগের মতো কালো নয়, ওগুলো এখন স্বচ্ছ নীল, যেন সমুদ্রের অতল গভীরতা ফুটে উঠেছে সেখানে। বিশ্বজিৎ ফিসফিস করে বলল, আমি দেখতে পাচ্ছি। কিন্তু জগন্নাথ, আমি শুধু তোকে বা এই গ্রামকে দেখছি না। আমি মাটির নিচের অন্ধকার, বাতাসের গতি, এমনকি মানুষের মনের ভেতরে থাকা সম্রাটকেও দেখতে পাচ্ছি। সম্রাটকে বন্দি করতে গিয়ে বিশ্বজিৎ কি তবে সাধারণ মানুষের ঊর্ধ্বে কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী হয়ে গেল? বিশ্বজিতের চোখের সেই নীল আভা দেখে জগন্নাথ খানিকটা পিছিয়ে গেল। সে দেখল বিশ্বজিতের দৃষ্টি এখন স্থির নয়, বরং তা প্রতি মুহূর্তে রং পাল্টাচ্ছে। বিশ্বজিতের কাছে এখন পৃথিবীটা কোনো সাধারণ দৃশ্য নয়, বরং অসংখ্য শক্তির রেখা আর কম্পনের এক জটিল জাল। পর্ব ২০, দিব্যচক্ষু ও অদৃশ্য সংকেত। বিশ্বজিৎ জগন্নাথের দিকে তাকিয়ে অদ্ভুত এক হাসল। সেই হাসিতে এখন আর কোনো বিষণ্ণতা নেই, আছে এক অসীম জ্ঞান। সে বলল, জগন্নাথ, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস ঠিকই, কিন্তু তোর শরীরের চারপাশে আমি এক সোনালি রঙের আভা দেখতে পাচ্ছি। আর ওই অশ্বত্থ গাছটার নিচে মাটির অনেক গভীরে একটা কালো স্পন্দন এখনও রয়ে গেছে। সম্রাট পুরোপুরি মরেনি, সে শুধু রূপ বদলেছে। জগন্নাথ অবাক হয়ে জিজ্ঞেস করল, তোর চোখে এখন কি ধরা পড়ছে? তুই কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছিস? বিশ্বজিৎ আকাশের দিকে তাকাল। ভবিষ্যৎ নয় জগন্নাথ, আমি এখন দেখতে পাচ্ছি সম্ভাবনা। সম্রাট এখন কোনো এক মানুষের শরীরের ভেতরে লুকানোর চেষ্টা করছে। সে আমাদের গ্রামের কারো মনে জায়গা করে নিয়ে আবার শক্তি সঞ্চয় করবে। ঠিক সেই সময় রূপনগর গ্রামের মল্ল হন্তদন্ত হয়ে তাদের কাছে ছুটে এলেন। তার চোখে মুখে আতঙ্ক। জগন্নাথ, বিশ্বজিৎ, তোমরা বেঁচে আছো? গ্রামে এক বিচিত্র রোগ ছড়িয়ে পড়েছে।
যারাই ওই অশ্বত্থ গাছের শিকড়ের স্পর্শ পেয়েছিল তারা সবাই পাথর হয়ে যাচ্ছে। বিশ্বজিৎ মল্লের দিকে তাকাল। তার নীল চোখ দুটো যেন মল্লের আত্মার ভেতরে প্রবেশ করল। সে হঠাৎ জগন্নাথকে সরিয়ে দিয়ে গর্জন করে উঠল, সরে যা জগন্নাথ। মল্ল কাকা একা আসেননি। জগন্নাথ দেখল মল্লের ছাটা মাটির ওপর স্থির নেই। ওটা সাপের মতো এঁকেবেঁকে বিশ্বজিতের পায়ের দিকে এগোচ্ছে। সম্রাট আসলে মল্লের ছায়াকে ব্যবহার করে তাদের কাছে পৌঁছে গেছে। বিশ্বজিৎ তার নতুন শক্তির পরীক্ষা নিতে হাত বাড়াল। তার আঙুলের ডগা থেকে নীল আলোর তড়িৎ নির্গত হয়ে সরাসরি মল্লের ছাটাকে মাটির সাথে গেঁথে ফেলল। মল্ল আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু তার মুখ দিয়ে বেরোল অন্ধকার সম্রাটের সেই কর্কশ কণ্ঠস্বর, তোর এই চোখ তোকে মুক্তি দেবে না বিশ্বজিৎ, ওটা তোকে আমার কাছেই টেনে আনবে। আমি তোদের গ্রামকে পাথরের কবরে পরিণত করব। জগন্নাথ বুঝল, লড়াইটা এখন আর শারীরিক নয়, লড়াইটা এখন চেতনার। সে দেখল গ্রামের মানুষে কে কে উঠোনে এসে জমা হচ্ছে, আর তাদের পা থেকে পাথর হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।